for the all the diabetes people, and definitely for the diabetes educators. Today with us, Dr. Arun Chaudhary. He will speak on the dental care. Dental care in diabetes is very important, but most neglected, because in the field work for the last 19-20 years we have seen that ডেন্টাল কেয়ার ইন ডায়াবেটিস আবার দাঁতের কি যত্ন নেবো, Right. মানে এইটা মানুষের কাছে নেই নেই তো থ্যাংক ইউ ডাক্তার চৌধুরী ফর টেকিং আউট your time from your busy schedule. So we are very much eager to know from you the tips for the dental care for the diabetes population. And diabetes educators, as I know, diabetes educators are very eager to know from you that what role they should play for the diabetes management case in case of dental care. Once again, thank you, Dr. Arun Chaudhary. Over to you, sir. Thank you. I request him back in. So, yeah, please, sir. Very good evening to all of us. First of all, I will thank you, Day, for inviting our to give a simple. It is very simple but very tough thing, that maintenance of the oral hygiene in any patient or in the normal people. In case of diabetic, it is it's a troublesome, because most of the time we don't think that oral hygiene or oral cavity should be maintained properly. কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, ডায়াবেটিক জন্যই নয়, most of the people in India especially, oral cavity is the most neglected. আমি কিছু একদিন I am sharing some thoughts with my seniors. They gave a data, they share a data যেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে, স্পেশালি সাউথ ইস্ট এশিয়াতে, যেটাকে এখন আমরা সাউথ ইস্ট সি বলি, এসিএ, সাউথ ইস্ট এশিয়াতে ইনক্লুডিং ইন্ডিয়া, ওরাল প্রবলেম সব থেকে বেশি। নন কন্টেজিয়াস ইনফেকশন ছাড়া এটাই সব থেকে বেশি। ইভেন এরপরে আছে মেন্টাল ডিসঅর্ডার্স, আদার্স। তো ওরাল হাইজিনটা আমরা উই ডোন্ট মেনটেন অ্যাট অল। নর্মালি ওরাল ক্যাভিটিকে আমরা কোনো পাত্তাই গুরুত্বই দিই না। এবার নর্মালি এক পেশেন্ট, যে ডায়াবেটিক পেশেন্ট বা ম্যাডাম ইয়ে করলেন কি কন্ট্রোল হোক বা আনকন্ট্রোল, বা নর্মাল পেশেন্ট, নর্মাল একটা হিউম্যান বিং ওরাল ক্যাভিটি যদি মেনটেন না করে, হাইজিনটা মেনটেন না করে, তাহলে সবথেকে বড় প্রবলেম হচ্ছে ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। সাপোজ কারো যদি দাঁত নেই, ভালো দাঁত নেই, দাঁত আছে কিন্তু ভালো দাঁত নেই, তাহলে ওকে তো খাবারটা ওই হিসাবে খেতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চেঞ্জ করতে হবে, ফিল্ড চেঞ্জ করতে, ও খেতে পারবে না। এবার একজন ডায়াবেটিক পেশেন্ট নরম জিনিস খাওয়া মানে গলা ভাত তো খেতে পারবে না, খিচুড়ি খেতে পারবে না, ডালিয়া নর্মালি চলবে না, ওকে তো ফ্রুটস খেতে হবে, রাফিস খেতে হবে, যাতে ওর ডায়াবেটিকটা কন্ট্রোলে থাকে। তার জন্য ভালো দাঁত চাই। এবার মোস্ট অফ দ্য টাইম আমরা কি দেখি, ওরাল হাইজিন মেনটেন না করার জন্য ডায়াবেটিক পেশেন্টদের ওরালে কিছু না কিছু প্রবলেম থাকে। তো আজকে যেটা আমি ডিসকাস করব আপনাদের সাথে, সেটা কিন্তু শুধু ডায়াবেটিক পেশেন্টের জন্য না, এটা আমাদের সবার জন্য। ডায়াবেটিক পেশেন্টের জন্য আমি কিছু পয়েন্টস ইয়ে করব, মানে এমফাসাইজ করব, কিন্তু এটা সবার জন্য। ফার্স্ট হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করার টেকনিক, যেটা আমাদের ছোটবেলার থেকে শিখেছি, সেটা অনেকটাই মানে আনসাইন্টিফিক, বা অনেকটাই তখনকার দিনে হতো কিন্তু এখনকার দিনে আর চলবে না। যেমন সকালে উঠে ব্রাশ করা, এটাই আমরা জানি ওরাল হাইজিন মেনটেন মানে সকালে উঠে ব্রাশ করে নিলাম, মানে আমি সবকিছু করে নিলাম, আই এম রেডি ফর দ্য ডে, আই ক্যান ইট 5 or 6 times, মেবি 10 times। কিন্তু তারপরে খুব হলে মারা বাবারা কি বলে, কুলকুচি করে নেয়। এবার কুলকুচি করলে কতটা ক্লিন হবে আমরা জানি না। নর্মালি আমরা কি বলি, ফিজিক্যাল ক্লিনিং যেটা আমাদের ওরাল হাইজিনে, সেটা এখন পর্যন্ত ব্রাশিং ছাড়া কোনো অন্য অল্টারনেটিভ রিসার্চ করেও পাওয়া যায়নি। নট ইভেন দ্য মাউথ ওয়াশেস, অনেক ফ্লসেস এসেছে, বলে কি ফিজিক্যাল ব্রাশিং ইজ দ্য বেস্ট, আর এর কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু কখন, ফার্স্ট পয়েন্ট, কখন ব্রাশিংটা কখন হবে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে ব্রাশিংটা হবে ঠিক খাবার পরে, অ্যাটলিস্ট 2 বার।
দুবার মানে কখন কখন? ব্রেকফাস্টের পর ফার্স্ট, আর ডিনারের পরে, মানে বিফোর গোয়িং টু বেড, অর দ্য বেস্ট ইজ দ্য ডিনারের জাস্ট পরে। তারপরে যদি কোনো খাবার না খাওয়া হয় তাই ভালো, আদারওয়াইজ ডিনারের পরে যদি না হয়, অনেকে দুধ খায় রাত্রেবেলা, অনেক সুইট টিথ থাকে কারো, বা কিছু অন্য কিছু খেতে হয়, সে তার জন্য বিফোর বলবো বেড টাইম। জাস্ট গোয়িং বিফোর দ্য বেড টাইম। কতক্ষণ? 3 থেকে 4 মিনিট ইজ দ্য মোস্ট এক্সপেক্টেড টাইম। অ্যান্ড কেমন করে? ইট শুড বি জেন্টল। জেন্টল মানে জাস্ট কিছু রকম করে পেস্ট নিলাম, ব্রাশ নিলাম, আর একদম লড়াই করতে নামলাম কি আমাকে তাড়াতাড়ি এই জিনিসটা, ঝামেলাটা শেষ করে বেরোতে হবে না। ইউ শুড এনজয়। আমি সবাইকে, পেশেন্টকে বলি যাদের দাঁতে খুব অসুবিধা আছে, কি আপনি একটা সুন্দর গান লাগাবেন, যার ডিউরেশনই হবে 3 থেকে 4 মিনিট, ভালো টাইমিং পেয়ে যাবেন, অ্যান্ড ইউ স্টার্ট করে, তখন আপনার ওই গান আর ব্রাশিং, আপনার টাইমিং, আর কোনো অন্য কিছু নেই। আমি কথা বলছি, কিছু করছি, হ্যাঁ আপনি ওর সাথে আপনি অন্য কিছু করতে পারেন, আপনি ওয়াকিং করতে পারেন। ডায়াবেটিক পেশেন্টদের জন্য ওয়াকিং খুব ভালো, একটু আপনি লনে ওয়াক করছেন, বা ছাদে ওয়াক করছেন, বা ঘরের মধ্যে ঘুরে ঘুরে ব্রাশ ইয়ে করছেন, তো আপনি ওখানে ওয়াক করতে পারেন, কিন্তু জেন্টাল ব্রাশিং হবে। ব্রাশিংটার উপরে তখন এমফাসাইজ হবে রাউন্ড অ্যান্ড রাউন্ড। আমি বারবার বলি, নর্মালি আমরা কি জানি, উপর নিচে বা হরিজন্টালি টু অ্যান্ড ফ্রো, দিস ইজ নট রেকমেন্ডেড নাওয়াডে। কেন? আমাদের এখন যত সফিস্টিকেটেড জিনিস হলে ভালো, বা টেকনিক্যাল হবে, জাস্ট রাউন্ড অ্যান্ড রাউন্ড, অন এন নাম্বারস অফ টেকনিক আছে, কিন্তু আমি বলি সিম্পল রাউন্ড অ্যান্ড রাউন্ড এভরিওয়্যার। 5 বার থেকে 6 বার প্রত্যেক দাঁতের উপর ব্রাশিং হবে, আর জেন্টাল ব্রাশিং হবে, খুব জোরে হবে না, হার্শ ব্রাশিং হবে না। আর ব্রাশটা যেটা ইউজ করবো সেটা নিয়েও আমি অনেক কিছু বলতে চাই। আমার বলার তো অনেক কিছুই আছে, কিন্তু দুটো জিনিস, এমন ব্রাশ হবে যে সফট হবে, আর ইন্ডিকেটর হবে। ইন্ডিকেটর বলতে, যখন আমরা এখন পেট্রোল ভরাই গাড়িতে, সবার নিশ্চয়ই ভরে, তো এখানে একটা ইন্ডিকেটর আছে কি আমার গাড়িতে কতটা পেট্রোল আছে, কতটা পেট্রোল নেই, বা ডিজেল আছে, আমাদের একটা ফিউল ইন্ডিকেটর আছে। সেই ইন্ডিকেটরটা ব্রাশেও আছে এখন। ব্রাশের যে টিপটা, সেই টিপটাতে ডিফারেন্ট কোটিং থাকে, ওই ব্রিসেল গুলোর, ওই কোটিং গুলো ক্ষয় হতে শুরু করে দেয়, মানে ইট উইল গেট অ্যাব্রেডেড। যেই ওটা ক্ষয় হচ্ছে, ইট উইল ইন্ডিকেট কি নাও ইউ হ্যাভ টু চেঞ্জ। মোস্টলি আমরা 2 থেকে আড়াই মাসের মধ্যে, দিনে 2 বার যদি ব্রাশ করা হয়, 2 থেকে আড়াই মাসের মধ্যে আমরা ব্রাশটা চেঞ্জ করতে বলি। সেকেন্ড পয়েন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কোন কোম্পানি? কোম্পানি যে কোনো কোম্পানি হতে পারে। গো টু ইয়ার নিয়ার বাই ডেন্টিস্ট অর পিএসসি লেভেলে, সেখানে গিয়ে আপনি কনসাল্ট করুন আপনার ডেন্টাল সার্জন, বা কোনো ভালো ফিজিশিয়ানও বলে দিতে পারবে কি এই টুথব্রাশ ইউজ করা যায়। এবার সব থেকে ইম্পর্টেন্ট ব্রাশের পর যেটা হচ্ছে কোন পেস্ট। আমি এটা নিয়ে একটু খুবই অ্যাগ্রেসিভ পেস্ট নিয়ে, পেস্ট শুড বি মেডিকেটেড। মেডিকেটেড মানে কেন? ওটাই একটা জিনিস যেটা আমরা মুখের মধ্যে ইউজ করি রোজ, আর করব চিরজীবন, অ্যাটলিস্ট একবার তো করছি, সেটা যাতে একটু ভালো হয়। আর মেডিকেটেড মানে এমন কিছু না ওর মধ্যে অ্যালোভেরা হবে, ওর মধ্যেই অ্যালাম হবে, ন, যেমন দরকার তেমন। সেটা কিন্তু আপনি যতক্ষণ আপনি কোথাও কনসাল্ট না করছেন আপনাকে বলতে পারবেন। এবার কারো গাম প্রবলেম আছে, কারো গাম অ্যান্ড কেরিজ দুটোই প্রবলেম আছে, তো ওই সিলেক্ট করে ওই পেস্ট গুলোকে দিতে হয়। নর্মালি এই পেস্ট নিয়ে এন নাম্বারস অফ থটস, এন নাম্বারস অফ মার্কেটিং। আমি এটুকুই বলি, মার্কেটে যেই পেস্ট গুলো ইউজ হয় বা অ্যাড হয়, যে টিভিতে বা মানে সোশ্যাল মিডিয়াতে, সেই টুথপেস্ট গুলো কিন্তু শুধু অ্যাডের জন্য তৈরি, ওটা কিন্তু আমাদের দাঁতের জন্য তৈরি না। বিকজ দে ইউজ কোর্স টাইপ অফ কি বলবো ফিলার। টুথপেস্টের সবচেয়ে বড় যে পার্ট সেটা হচ্ছে টুথপেস্টের ফিলার। এবার আমাদের ডায়াবেটিক পেশেন্টের, মোস্টলি ডায়াবেটিক পেশেন্টের সবচেয়ে বড় প্রবলেম কি হচ্ছে, ব্লাড যে হচ্ছে ওটা ইনফেকশন, ব্লাড যে আছে ওর কিছু চেঞ্জেস এসে যায়, নিউট্রোফিলে চেঞ্জ এসে গেছে, ব্লাড ক্যাপিলারি গুলোতে চেঞ্জ এসে যায়, যার জন্য কি হয় ব্লাড সার্কুলেশনটা একটু কম থাকে। ওরাল মানে ওরাল ক্যাভিটিতে তো আমরা দেখেছি ব্লাড সার্কুলেশন একটু হলেও কম থাকে, সেটা নিয়ে অনেকগুলো সমস্যা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্যা হচ্ছে যে গাম গুলো আছে, যে আমরা যে সফট টিস্যু যেটাকে আমরা বলছি, এটা মাড়ি বলছি, সেটার উপরে একটা যে হিলিং ক্যাপাসিটি হয় ওটা কমে যায়।
নর্মালি আমাদের 3 to 7 ডেজের মধ্যে পুরো মাড়িটা চেঞ্জ হয়, ওটা রোজ আমাদের মাড়ি তৈরি হচ্ছে। যেহেতু এখানে ব্লাড সাপ্লাই ডায়াবেটিক পেশেন্টদের কম থাকে, ওইখানে এই জিনিসটা একটু ডিলে হয়। এই হিলিংটা ডিলে হওয়ার জন্য ওইখানে ওই সব টিস্যুগুলো, ওইগুলো অনেক সময় দেখা গেছে একটু ফ্লেজাইল হয়ে থাকে, ইজিলি ব্লিড করবে বা ইজিলি আলসারেশন হবে, আর আলসারেশন হওয়ার পর তাড়াতাড়ি হিল হবে না। ডিলেড হিলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কি বলে ডায়াবেটিক পেশেন্ট। এই সব জন্য আমরা সবসময় বলি মোস্ট সফিস্টিকেটেড টুথব্রাশ অ্যান্ড গুড টুথপেস্ট আর এনজয় করতে হবে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারের পরে 3 থেকে 4 মিনিট। আচ্ছা, এটা করার পর আমরা মেডিকেটেড টুথপেস্ট ইউজ করছি বা ভালো টুথপেস্ট ইউজ করছি, যেটা আমাদের ওরাল হাইজিনটাকে ইমপ্রুভ করবে বা আমাদের ডিক্যালসিফিকেশন যেটা হচ্ছে ক্যাভিটির জন্য সেটাকে আমরা রিক্যালসিফাই করবে বা ডিমিনারালাইজ করার চেষ্টা করবে। এবার আমরা কি করি, টুথপেস্ট ইউজ করার পর আমরা খুব জোর কুলকুচি করি, এমন মনে হয় কি ওই যে পেস্ট যেটা আমরা মুখে নিয়েছি সেটা আমাদের শত্রু, সেটাকে বের করে দিলেই হয়। সেটা করা উচিত নয়, কেন সেটাকে ইট শুড স্টে ফর অ্যাটলিস্ট নেক্সট 2 to 3 মিনিটস সো দ্যাট ইট উইল ওয়ার্ক। কারণ কি আমরা যখন ব্রাশ করছি আমরা ওটাকে অ্যাক্টিভেট করছি, আমরা ওটাকে ফোমিং এ করছি, এবার করার পর আমরা ওটাকে থুতু ফেলে সঙ্গে সঙ্গে কুলকুচি করে দিলাম, মানে আমরা বের করে দিলাম। মানে নাও দিস টুথপেস্ট উইচ কন্টেন্স অ্যাটলিস্ট সাম অ্যামাউন্ট অফ মেডিসিন or some amount of healing thing that will be washed out. এবার এই জায়গাটা আমার বক্তব্য, অ্যাটলিস্ট থুতুটা ফেলার পর 3-4 মিনিট ব্রাশ করার পর থুতুটা ফেলার পর চেষ্টা করা উচিত আরো 2-3 মিনিট বা 4 মিনিট পেস্টটা যাতে মুখে লেগে থাকে, অ্যাটলিস্ট ফোমটা যেটা সেটা লেগে থাকলো। তারপরে হালকা করে জাস্ট একবার রিন্স করলাম স্লোলি, সো দ্যাট ইট শুড নট ক্লিন all the medicine what we have applied। এই জিনিসটা মেনটেন করে রাখা। এবার দুটো জিনিস আরো বলি, যেহেতু ব্লাড সাপ্লাই ওরাল হাইজিনের একটা খুব বড় ইম্পর্টেন্ট, কারণ কি ব্লাড সাপ্লাই এখানে ডায়াবেটিক পেশেন্ট বা নর্মাল পেশেন্টেরও অনেক সময় দেখা গেছে ব্লাড সাপ্লাই কম থাকে ডিউ টু আদার ডিফিসিয়েন্সি বা কোনো কেউ ইমিউনোসাপ্রেসেন্ট মেডিসিন খাচ্ছে বা অনেকে স্ট্রেস আছে, ডায়াবেটিক পেশেন্টরা স্ট্রেসফুলও হয়। তার ফলে কি হয়, ওরাল হাইজিনটা ওখানে কম্প্রোমাইজ হয়। ওর অনেক বড় ব্যাপার হচ্ছে ব্লাড সাপ্লাই কম থাকে, তার জন্য হিলিং কম হয়ে যায়। এবার সেখানে আমরা ব্লাড সাপ্লাই, হাউ টু ইনক্রিজ দ্য ব্লাড সাপ্লাই? ব্লাড সাপ্লাই আমরা ইনক্রিজ করতে পারি গরম জলে কুলকুচি, রিনসিং। যদি আমরা ভিগোরাস 2-3 বার করে গরম জল, ইটস ভেরি সিম্পল থিং, ওর মধ্যে একটু সল্ট অ্যাড করে দিলাম, করে একটু ভালো করে কুলকুচি করলাম, মুখে জলটা কিছুক্ষণ রাখলাম, এতটাই গরম হয় যেটা লিউক ওয়ার্ম ওয়াটার বলি আমরা, লিউক ওয়াটার। ওর মধ্যে একটু অ্যাড করলাম, সল্ট অ্যাড করতে পারি। অনেকে ওর মধ্যে ডিফারেন্ট মেডিসিনাল প্লান্ট বয়েল করে ইউজ করে, নিম ইউজ করা যেতে পারে। তারপরে অনেক অ্যারোভেলা ইউজ করা যেতে পারে। উই ক্যান ইউজ ইট অ্যান্ড কিপ ইট ফর অ্যাটলিস্ট 2 to 3 মিনিটস সো দ্যাট এই ওয়ার্ম ব্যাপারটা ব্লাড সাপ্লাইটা বাড়াবে অ্যান্ড ইট উইল লিড টু দ্য হিলিং। ইফ ইট হিল দেন ওরাল হাইজিনটা আরো ইমপ্রুভ করবে। এবার আমি আসি একটা ইম্পর্টেন্ট জিনিসে, যেটা আমার খুব সিম্পল, কি সল্ট, অনেক সময় লোক বলে কি সল্ট দিলে ডায়াবেটিক পেশেন্টরা কেউ প্রেশার হাইপারটেনসিভ হয়, তখন সল্ট দিলে সেটা কি অ্যাবজর্ব হবে? তো ওরালি সল্ট খুব বেশি অ্যাবজর্ব হয় না, সেই জন্য ওখানে সল্ট একটু অ্যাড করাই যেতে পারে। যদি সল্ট না অ্যাড করা যায় তাও সবকিছু থেকে সবার থেকে ভালো হচ্ছে একটু অ্যালাম, ফিটকিরি যেটাকে বলি, একটু ফিটকিরি গুঁড়ো করে রেখে ওর মধ্যে একটু অ্যাড করে দেন উই ক্যান রিন্স উইথ দ্যাট। অ্যান্ড রিন্স করার ইমিডিয়েট পর কখনোই নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে নেই। ইট শুড নট বি ক্লিন উইথ দ্য আদার থিংস। রিন্স করার পর যে কোনো মাউথ ওয়াশ বা মাউথ রিন্স যেগুলো আমরা ইউজ করি, আমি দেখেছি, আমার প্র্যাকটিসেও দেখেছি, আমার ক্লিনিকেও আমরা প্রি প্রসিডিউরাল মাউথ ওয়াশ দিই, বিটাডিন বা ক্লোরহেক্সিডিন পেশেন্ট যেই এসে চেম্বারে বসে, তখন কি করে যে আমরা মাউথ ওয়াশটা দিলাম, বললাম 1 মিনিট রাখুন বা 30 সেকেন্ড রাখুন, পেশেন্ট কিছু রকম করে রাখলো, রাখার পর থুতুটা ফেলে সঙ্গে সঙ্গে জল দিয়ে কুলকুচি করে নিল। দ্যাট ইজ দ্য টেন্ডেন্সি। তো কোনো মাউথ ওয়াশ ইউজ করার পর বা মাউথ রিন্স ইউজ করার পর
সঙ্গে সঙ্গে কুলকুচি করা উচিত নয়, ইভেন ইট ইজ লিউক ওয়ার্ম ওয়াটার, লিউক স্লাইন ওয়াটার। নেক্সট আসছে আমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নেগলিজেন্স। নেগলিজেন্স মানে ওরাল হাইজিনটা সবার জন্য একটু নেগলিজেন্স। আর পেশেন্ট বা যে কোনো সুস্থ মানুষের চাই কি অসুবিধা হয়েছে আমি কিছুদিন পর যাব, আজকে ডাক্তারবাবুর কাছে যাচ্ছি না, কালকে পরশু, যতক্ষণ 2-3 রাত ঘুম হয়নি, সোয়েলিং হয়নি, ততক্ষণ আমরা ডাক্তারের কাছে যাব না। মানে যতক্ষণ পিঠটা একদম দেওয়াল না ঠেকে গেছে আর 2-3 দিন ঘুম হচ্ছে না, তখন আমাদের কাছে আসবে। এবার এই জায়গাটা আমার বক্তব্য, ডায়াবেটিক পেশেন্টের অনেক সময় ডায়াবেটিক মনিটরিং না করে কিছু ট্রিটমেন্ট করা যায় না। তো উনাদের উচিত সবচেয়ে প্রথমে কি অসুবিধা হোক চাই না হোক রেগুলার ফলো আপ যদি করানো যায়, সে যে কোনো ডেন্টিস্টের কাছে, নিজের ডেন্টিস্ট বা কাছাকাছি কোনো পিএসসি বা কমিউনিটি হেলথ সেন্টার বা হসপিটালে যে সেট আপগুলো আছে সেগুলোকে এভেল করাই যেতে পারে। সেখানে তো একটু ওয়েট করতে হতে পারে, আই এগ্রি, কিন্তু আপনি তো এখানে যেতেই পারেন। গিয়ে আপনি এবার ফলো আপ, 3 মান্থস ফলো আপ বা 6 মান্থস ফলো আপ, কি আমি ডায়াবেটিক, আমার মুখে কোনো নতুন সাইন সিমটম আসছে কিনা। নর্মালি কি হয়, ওরাল হাইজিন মেনটেন হোক বা না হোক, যখন ডিজিজ ওরালে আসে তার এক মানে পেশেন্টের কে জানাবার আগে ও অলরেডি 2 মাস বা 3 মাস আগে ওরাল ক্যাভিটিতে ও নিজের সাইন সিমটম দেখাতে শুরু করে। এবার নর্মালি কি হয়, পেশেন্ট ওটাকে নেগলেক্টই করে বা অ্যাওয়্যার হয় না কি এটা হচ্ছে, কোনো জায়গায় মাড়ি ফুলে গেল, কোনো জায়গায় একটু খাবার আটকাচ্ছে, কোনো জায়গায় একটু অসুবিধা হচ্ছে, পেশেন্ট জানতেও পারে না। যতক্ষণ না ব্যথা হয় আমাদের কাছে কেউই আসে না। ইভেন আমি দেখিনি আজ পর্যন্ত কেউ এসে আমাকে বলেছে, মানে আমি পুরো প্র্যাকটিসের মধ্যে একজন কেউ যদি বছরে বা মাসে আসে কি আমার একটু রেগুলার চেক আপ করে দিন। আদারওয়াইজ নর্মালি যতক্ষণ ব্যথা হয়েছে না, সোয়েলিং হয়েছে না, বা রক্ত পড়ে যাচ্ছে, পুজ বেরোচ্ছে, এই ততক্ষণ কেউ আসবে না। তো এটা একটা করা যেতে পারে কি, রেগুলার ফলো আপ করলে যেই প্রবলেমগুলো 1 মাস বা 1.5 মাস পর পেশেন্টের অ্যাওয়ারে আসবে বা নোটিসে আসবে, সেটা কিন্তু ডেন্টাল সার্জনের নোটিসে আগের থেকেই আসছে। প্রাইম মাইনর ক্যাভিটি হতে পারে, কোনো জায়গায় ফুড আটকাচ্ছে, মানে ফুড ইম্প্যাকশন, মানে ফুড আটকাচ্ছে, ওইখানে ক্লিন করা। সেখানে কি হবে, পেশেন্টকে আমরা অ্যাওয়্যার করতে পারবো কি ইউ হ্যাভ টু মেনটেন সার্টেন থিং ইন দিস রিজন সো দ্যাট ইট শুড নট কজ ইউ পেন অর ট্রাবল। কেন ফুড নর্মালি ডায়াবেটিক পেশেন্টের সবচেয়ে বড় প্রবলেম হয় গাম প্রবলেম। গাম প্রবলেম মানে সফট টিস্যু ইনজুরি, সফট টিস্যু ডিজিজ, যেটাকে জিঞ্জিভাইটিস বলি বা পেরিডন্টাইটিস বলি, পাতি ভাষায় পাইরিয়া বলে কথা বলি। সবাই বলে পাইরিয়া হয়ে গেছে, মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মাড়ি থেকে ব্লিডিং হচ্ছে, রক্ত পড়ছে, ব্রাশ করতে পারছি না, বা শক্ত জিনিস চিবিয়ে খেতে পারছি না, দাঁতগুলো নড়ছে। তো এই যে প্রবলেমটা, এটা কিন্তু খুবই বাজে প্রবলেম আমার আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে। কারণ যদি দাঁত নড়তে শুরু করে দিয়েছে বা সফট টিস্যু ইনজিওর্ড হয়ে গেছে, সেখানে কিন্তু চট চট করে সফট টিস্যু হিল হতে চায় না। সেটা একটা আমি আগেই বললাম কি, যেহেতু ব্লাড সাপ্লাই হ্যাম্পার থাকে ডায়াবেটিক পেশেন্টে, ওটা একটা রিজন। প্লাস ডায়াবেটিক পেশেন্টদের একটু নেগলিজেন্স করার একটা হ্যাবিট থাকে, এটা করবো না থাক, কারণ ল্যাথার্জি বা এরকম আমি দেখেছি ম্যাক্সিমাম পেশেন্টদের থাকে। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য টাইম ডায়াবেটিক পেশেন্টরা সেই জন্যই ডায়াবেটিক, ওরা অ্যাক্টিভিটিটা কম করে দেয়। আমি জানি না, আপনারা ভালো বুঝবেন, কিন্তু আমি দেখেছি আমার পেশেন্ট, ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্টদের আমি দেখেছি, দে উইল নট কাম ভেরি ইজিলি কি আসবে না, একটু ওষুধ খেয়ে নিয়েছি, ঠিক আছে, ভালো ছিলাম। বাট আমি বলতে পারি, আমি দেখি কি মোটামুটি 1-1.5 মাস ধরে উনি ভুগছেন, তারপর আমাদের কাছে এসেছেন। বাট সব টিস্যু যে ডিজিজ গুলো, এগুলো হিলিং করানো খুব টাফ হয়, এগুলোর রেসপন্স ওরাল ক্যাভিটিতে খুব কম। এবার যদি হার্ট টিস্যু প্রবলেম হয়, হার্ট টিস্যু মানে সাপোজ দাঁতের মধ্যে ক্যাভিটি হয়ে গেছে, দাঁতটা কিন্তু শক্ত মজবুত আছে, নড়ছে না, সফট টিস্যু ইজ নট ইনফেক্টেড অ্যারাউন্ড দ্য টুথ, কিন্তু ক্যাভিটি হয়েছে, সেটা কিন্তু আমাদের পক্ষে, আমরা দেখেছি ওটা হ্যান্ডেল করা মাচ মাচ ইজিয়ার। কারণ আমরা ওখানে ফিলিং করতে পারি, ওখানে আমরা ক্রাউন লাগাতে পারি, ওখানে রুট ক্যানাল করতে পারি। কিন্তু যদি সফট টিস্যু ম্যানেজ করা, সফট টিস্যু প্রবলেমগুলো ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, নট অনলি ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট, নর্মাল পেশেন্টের জন্য আমরা দেখেছি। তো সেই জন্য আমরা বারবার বলি, দিস
things should be early diagnosed, মানে আর্লি মানে প্রিকশন ইজ বেটার দেন কিওর যেটা আমরা বলি সেটাই, কিন্তু নর্মালি এটা হয়ে ওঠে না, এই জায়গাটা একটু রেগুলার চেক আপ। সেকেন্ডলি আনকন্ট্রোল ডায়াবেটিক আর কন্ট্রোল ডায়াবেটিকের মধ্যে আমাদের সব থেকে বেশি ডিফিকাল্টি যেটা হয় সেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিক ওনারা মোর প্রোন ফর দ্য ইনফেকশন, মোর প্রোন ফর দ্য কমপ্লিকেশনস। সাপোজ কেউ একটা কোনো প্রবলেম নিয়ে এসেছে, সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করতে পারি না আনকন্ট্রোল ডায়াবেটিক কেসে, কেন আমাদেরকে ডায়াবেটিক মনিটরিং করতে হয়। অনেক সময় পেশেন্ট এসেই বলে আমার লাস্ট টাইম আমার 300 ছিল স্যার, তো লাস্ট টাইম মানে 2 বছর আগে, ওর পর আমি কন্ট্রোল মানে আমি চেক আপই করাইনি। তো আমাদের ওখানে পাঠানো, আবার কোনো ফিজিশিয়ানকে দেখানো বা ডায়াবেটোলজিস্টকে বা ওনার হোম ফিজিশিয়ানকে দেখিয়ে আবার ওনার থেকে কি বলে রিটেন কনসার্ন নেওয়া, কি হ্যাঁ ওনার দাঁত তোলা যাবে কিনা, সেইগুলো করা আমার পক্ষে একটু ট্রাবল শুটিং হয়। কারণ কি ডায়াবেটিক মানে ওরাল ডায়াবেটিক পেশেন্টদের ওরাল হাইজিনে কন্ট্রোল না থাকার জন্য ইনফেকশনটা খুব ফাস্ট গ্রো করে। সেকেন্ডলি অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা প্রেসক্রাইব করি সেগুলো অনেক সময় কাজ করে না। এই জন্য কাজ করে না কারণ কি ব্লাড সাপ্লাই হ্যাম্পার হওয়ার জন্য অ্যান্টিবায়োটিকও এখানে পৌঁছাতে প্রবলেম করে। এবার ইনাদের একটা সব থেকে ইম্পর্টেন্ট, ইনারা এসেই বলবেন আমার দাঁতটা তুলে দিন, দাঁতটা অসুবিধা করছে, দাঁতটা তুলে দিন, কারণ কি দে ডোন্ট হ্যাভ পেশেন্স। তো যখন পেশেন্স নেই ওনাদের, তখন আমরা এমন করেও হুট করে বসে আমরা দাঁতটা তুলতে পারছি না, ওনাকে বোঝাতেও পারি না, কারণ কি দে থিঙ্ক কি আমরাই নেগলেক্ট করছি বা আমরা মানে পোস্টপন করতে চাইছি ট্রিটমেন্ট। কিন্তু নর্মালি কি হয়, ডায়াবেটিক পেশেন্টে যদি আমরা আনকন্ট্রোল, স্পেশালি আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টে যদি দাঁতটা আমরা প্লাগ করে দিই, দাঁতটা তুলে দিই উইদাউট টেকিং কেয়ার অফ দ্য HbA1c বা পিপি ফাস্টিং, তাহলে কি হয় ইনফেকশনটা যে কোনো সময় বেড়ে যেতে পারে, বেড়ে গিয়ে লিথাল হতে পারে। লিথাল কেন? এই ইনফেকশনটা যখন আমরা এক্সট্রাকশনটা করলাম, যতক্ষণ আমরা এক্সট্রাকশনটা করছি না ইনফেকশনটা লোকালাইজ আছে, একটা জায়গায় সীমাবদ্ধ আছে। যে আমরা দাঁতটা তুললাম তখনই কি হয়, আমরা ক্যাপিলারি ভেন সবগুলো আমরা ওপেন করে দিচ্ছি। নাও দ্য লোকালাইজ ইনফেকশন উইল কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য ব্লাড স্ট্রিম। ওই ব্লাড স্ট্রিমে যদি কোনো ইনফেকশন ঢুকে গেল আর সে তার প্রতিরোধ ক্ষমতা পেশেন্টের নেই, দেন দিস উইল গো টু দিস মে গো টু ডিফারেন্ট ভেরি ভাইটাল অর্গান, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিডনি, লিভার, সামটাইম ব্রেন, আর হার্টেও কখনো কখনো দেখা গেছে এটা গিয়ে ওইখানে বায়োফিল্ম তৈরি করে ওইখানে হার্টেও ইনফেকশন ক্রিয়েট করে, যার জন্য হার্টের ডিফারেন্ট ইনফেকশন দেখা গেছে। রিসার্চ আমাদের বলছে বারবার কি ডেন্টাল ইনফেকশনের থেকে সেরিব্রাল স্ট্রোক হয়েছে বা ওইখানে সেরিব্রাল মানে অনেক সময় সেরিব্রালে প্রবলেম হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে শুধু ডেন্টাল ইনফেকশন থেকে। আর যদি এইরকম কেসগুলো ওরাল হাইজিন মেনটেন নেই আর ডায়াবেটিক কন্ট্রোল নেই, তো সেই জায়গায় কিন্তু আমাদের আরো বেশি প্রবলেম হয়ে যাবে। এবার আমরা দাঁত তুলবো কি তুলবো না, বা দাঁত তুলে দিয়েছি, অনেক সময় পেশেন্ট এসে বলেইনি কি আমি ডায়াবেটিক, পেশেন্ট বলছেই না, তো আমাদের জন্য একটু ট্রাবল শুটিং হয়। সেই জন্য এখন আমরা ওয়াক ইন এক্সট্রাকশন, আমি স্পেশালি আমি বা আমাদের যে কোনো ডেন্টাল সার্জন যারা একটু অ্যাওয়্যার হয়েছে এগুলোর জন্য, তারা কিন্তু ওয়াক ইন এক্সট্রাকশন আমরা কেউ করতে চাই না। কি পেশেন্ট আসলো বললো আমি দাঁতটা তুলে দেবো, কখনই করতে চাই না। যদি পেশেন্ট এসেছে দাঁতটা নড়ছে, খুব অসুবিধা আছে, আমরা ওনাকে 1-2 দিন অ্যান্টিবায়োটিকে দিয়ে রাখি, যাতে একটু বডিতে অ্যান্টিবায়োটিকের লেভেলটা থাকে। সাপোজ উনিও জানেন না আমরাও জানি না কি ডায়াবেটিক হচ্ছেন কিনা, আমরা দাঁতটা তুলে দিলাম, তাও অ্যান্টিবায়োটিক দিয়ে রাখলে উই হ্যাভ অ্যাটলিস্ট এ কভারেজ। এবার কি কি আমি আসি এটা মেনটেনেন্সের আরো কিছু বলা যেতে পারে, কিন্তু ওইগুলো আবার ওরাল হাইজিন বা ওরাল হাইজিনিস্টের গিয়ে কি আপনার দাঁতটা মানে পরিষ্কার রাখা উচিত। যদি আপনি পেশেন্ট পরিষ্কার না করতে পারছে তো স্কেলিং করানো, রুট প্ল্যানিং, অনেক কিছু আছে এগুলো, সেগুলো প্রফেশনাল। সেই জন্য আমি বলতে চাইবো কি রেগুলার চেক আপে থাকলে অনেকটাই ইমপ্রুভ করা যায় ওরাল হাইজিনটা। আর
আপকামিং যদি কোনো ইনফেকশনের চান্স থাকে বা ক্যাভিটির চান্স থাকে বা পেরিডন্টাল বা গাম ইনফেকশনের চান্স থাকে, সেগুলোকেও আমরা প্রিভেন্টিভ মেজার নিতে পারি যাতে ওটা না হয়। কেন এই দিস আর দ্য মোস্ট কমন থিং ইন ওরাল কন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টের। এবার কোন কোন ট্রিটমেন্ট করানো উচিত বা উচিত নয়, নর্মালি আমরা বলবো যে কোনো সার্জারি রিলেটেড ট্রিটমেন্ট ডায়াবেটিক বা আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টে করা উচিত হয় না, যেমন এক্সট্রাকশন, ইমপ্লান্টস, এগুলো ইমিডিয়েট করানো উচিত না। আন্ডার কন্ট্রোলড কন্ডিশন করা উচিত। ইনফেকশন কন্ট্রোলটা দেখতে হবে, পেশেন্টের ডিফারেন্ট সিনারিও দেখতে হবে, কি পেশেন্ট নিতে পারছে কিনা। তো এই ইম্প্যাক্ট সার্জারি রিলেটেড যে প্রবলেমগুলো, যেই প্রসিডিউর গুলো আছে, সেই প্রসিডিউর গুলো চট করে করানো উচিত না আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে। কি কি করানো যেতে পারে ট্রিটমেন্টে, যেমন স্কেলিং করানো যেতে পারে ইফ ইট ইজ নট ডিপ স্কেলিং, রুট ক্যানাল করা যেতে পারে, ফিলিং করা যেতে পারে, আর সিম্পল কোনো প্রসেস যেগুলো দাঁত শার্প টুথ হয়ে গেছে, যেটা একটু ইনজুরি ক্রিয়েট করছে, সেগুলোকে কোরোনোপ্লাস্টি বলি আমরা, একটু ঘষে নেওয়া যাতে ইনজুরিটা না হয়, এই ট্রিটমেন্টগুলো করা যেতে পারে। এবার ডিপেন্ড করে পেশেন্টের নিডের উপরে, কি চাই পেশেন্টের, ওরাল হাইজিন মেনটেন আছে, কোনো অন্য ডিজিজ আছে কিনা, ওরাল ক্যাভিটিতে আর কি কি অসুবিধা আছে। তো এগুলো যতক্ষণ রেগুলার চেক আপ না থাকে, পেশেন্টের রেগুলার ফলো আপ না হয়, এগুলো একটু টাফ হয়। এবার নর্মালি পেশেন্ট যখন আমাদের কাছে ব্যথা নিয়ে আসে বা আনকন্ট্রোল ইনফেক্টেড সফট টিস্যু ওরাল হাইজিন মেনটেন না থাকার জন্য যেগুলো হয় সেগুলো নিয়ে আসে, তখন কিন্তু পেশেন্টকে আমরা ইজি ট্রিটমেন্ট দিতে পারি না, যেটা নর্মালি অন্যান্য পেশেন্টকে দেওয়া যায়। তো এইসব জায়গায় আমরা চাইবো কি আপনাদের মতো অর্গানাইজেশন যারা ডায়াবেটিক পেশেন্টদের অ্যাওয়্যার করছে, তারা যাতে এই জিনিসগুলো বলে, কি যেমন নর্মালি আমরা বলি কি যেমন HbA1c কন্ট্রোলে থাকা, তো ওরাল হাইজিনটাও কন্ট্রোলে রাখা, লাস্ট কবে আপনি চেক আপ করিয়েছেন। নর্মালি কেউই বলে না কি আমি ডেন্টাল প্রবলেম আছে আমার, কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি প্রত্যেকে আমাদের কাছে চেক আপ করায়, অল ওভার ইন্ডিয়ার মিনিমাম 35 to 45, 50% বলছি না, পার্সেন্ট অফ দ্য হোল পপুলেশনের কিছু না কিছু ডেন্টাল প্রবলেম আছে। তো উই ক্যান কন্ট্রোল বাই রেগুলার ফলো আপ, মেনটেনিং দ্য ওরাল হাইজিন। আর ওরাল হাইজিনটা নর্মালি যেগুলো আমি বললাম, এগুলো মিনিমাল রিকোয়ারমেন্ট। রাত্রেবেলা ব্রাশ করা, দিনের বেলা মিনিমাম ব্রেকফাস্টের পর একবার ভালো করে ব্রাশ করা, গরম জলে কুলকুচি করা, টুথপেস্ট ভালো টুথপেস্ট ইউজ করা, সফট ব্রাশিলস ব্রাশ ইউজ করা, রেগুলার ফলো আপ। যদি কোনো মাইনার প্রবলেম হচ্ছে, ইমিডিয়েট দেখানো, পোস্টপন করা নয়, বিকজ ইট মে লিড টু এ মোর লিথাল অর মোর ভাইটাল প্রবলেম। এই বলে আমি থ্যাংক ইউ বলে আমি এটা শেষ করলাম। সবাইকে থ্যাংক ইউ জানাই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার করার। ধন্যবাদ স্যার। আপনার আমরা অনেক কিছু শুনলাম, অনেক অজানা তথ্য আমরা আজকে জানলাম। বিং দ্য ডায়াবেটিস এডুকেটর, আমাদের কাছে এটা অনেক অজানা তথ্য ছিল, এবং যেটা আমরা প্রথমেই বললাম যে এটা খুব নেগলেক্টেড একটা পার্ট, যেটাকে নিয়ে কেউ গুরুত্ব দেয় না। যেটা আপনি খুব সত্যি কথাই বললেন, যতক্ষণ না একজন মানুষের এতটাই দাঁতের অবস্থা খারাপ, যখন দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয়, তখনই কিন্তু জেনারেলি আপনাদের কাছে গিয়ে উপস্থিত হন। সেটা যে করা উচিত নয়, সেটা আজকে খানিকটা হলেও নিশ্চয়ই আশা করছি আজ পেয়েছেন ডায়াবেটিস পার্সনরা, এবং এডুকেটারও আই হোপ এরপরে অ্যাডভাইস করবেন বা সাজেস্ট করবেন। আমার স্যার এখানে একটা প্রশ্ন ছিল, যাদের মেনলি যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস পার্সন, তাদের যেমন আপনি বলেন কিছু না হলেও একটা রেগুলার চেক আপে রাখা, বা যেমন ভাবে আমরা হেলথ চেক আপ করে সেটা একটা যাওয়া একজন ডেন্টিস্টের কাছে বা স্পেশালিস্টের কাছে। আপনি ডায়াবেটিস পার্সনদের কত দিন বা কত মান্থ বা কি ইন্টারভেলে আপনি ভিজিট করতে বলবেন, যাদের কোনো সমস্যা নেই, যারা ফিল করতে পারছে না কোনো কোনো সমস্যা, বাট তাদের দরকার সেটা ফ্রিকোয়েন্ট, ফ্রিকোয়েন্সিটা যদি একটুখানি জান। 6 মান্থ। যদি কারো সমস্যা নেই, 6 মাসে, মানে প্রত্যেক 6 মাস মাসে, অন্তর, ছ হ্যাঁ মাস অন্তর। 3 মাস হলে আরো ভালো, কিন্তু আমি 6 মাসই বলবো যদি প্রবলেম নেই।
যদি ওকে, কারো প্রবলেম আছে তাহলে তো 3 মাস। তা তো 3 মাস। এবং আই থিঙ্ক সেটা হচ্ছে যে অ্যাজ পার আপনার অ্যাডভাইস, কারণ আপনি ওনাকে হ্যাঁ, দেখছেন ওর কত রাইট রাইট। ফ্রিকোয়েন্সিতে ফলো আপ দরকার, দ্যাট ইউ উইল সাজেস্ট অর অ্যাডভাইস ইয়েস দেম ইয়েস অ্যান্ড দে রাইট। উইল ফলো অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট। ওকে, সুকন্যা, ডু উই হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইন চ্যাট বক্স? যদি কোনো প্রশ্ন থাকে একটুখানি আমাদের তুলে ধরো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে। অ্যাকচুয়ালি ডিউ টু সাম টেকনিক্যাল রিজন আমাদের ফেসবুক লাইভ স্টপ হয়ে গেছে, তো আহ, ওকে, আহ, বাট উই আর রেকর্ডিং দিস আমরা সেশন, আই হোপ আমরা আজকেই আপডেট। ফেসবুক পেজে আমরা আপলোড করতে পারবো অ্যান্ড পিপল বাট উইল আমার ওয়াচ। কাছে আমার কাছে হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্ন এসছে ওকে, স্যারের কাছে, আমাদের টাইপ 1 বন্ধুরা লিখে পাঠিয়েছেন। মুখে বার্ধক্যজনিত যদি বার্ধক্যজনিত যাদের যারা স্টেজ রয়েছে, এবং যাদের ডায়াবেটিস রয়েছে, অনেকের ছোট থেকে ডায়াবেটিস রয়েছে, টাইপ 1 ডায়াবেটিস হুম হুম যাদের, হুম। তো সেই ক্ষেত্রে বা ধরুন যাদের টাইপ 2ও রয়েছে, কিন্তু বার্ধক্যজনিত সাথে সাথে কি তাদের ডায়াবেটিস, দাঁতের ক্ষয় বা দাঁতের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কি বাড়তে থাকে? হ্যাঁ, বাড়বে। দেখুন, এজিং, ডায়াবেটিস এজিংটাকে কাছে নিয়ে আসে, আরো টেনে নিয়ে আসে, এটা আমরা সবাই জানি, কেন কি ওটা এজিং করায়। এবার ডায়াবেটিসে টাইপ 1 হোক বা টাইপ 2 হোক, যে কোনো ডায়াবেটিস যেগুলো মেডিসিন যেগুলো আমরা খাই সেইগুলোর একটা সাইড ইফেক্ট দেখা যায়, সেটা হচ্ছে ড্রাইনেস অফ মাউথ। এই ড্রাইনেস অফ মাউথ এজিং এ হয়, কারণ কি স্লাইভারি গ্ল্যান্ড গুলো সব অ্যাট্রফাইজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেকেন্ডলি, ব্লাড সাপ্লাই গুলো কমে যাচ্ছে। এতে কি হয়, ড্রাইনেস অফ মাউথ হয়। এবার যেমন আমি এখন কথা বলছি, নর্মালি আমারও মুখে ড্রাইনেস অফ মাউথ আসছে, তো আমরা কি করি, জল খেয়ে নিলাম। কিন্তু এই জিনিসটা এজিং এর ক্ষেত্রে বা এজিং উইথ দ্য আনকন্ট্রোল ডায়াবেটিক বা ডায়াবেটিক পেশেন্টটা কিন্তু বেশি হবে। রাত্রেবেলা ঘুমাবার আগে একটু জল খেয়ে ঘুমালাম, মুখে সকালে উঠে একদম মুখে কথাই বলতে পারছি না, এমনও পেশেন্ট আমি পেয়েছি, কথাই বলতে পারছে না। মুখে সকালে উঠে ওনাকে জল খেতে হয়, তারপরে উনি কথা বলেন, বা মাঝরাতে উঠে উঠে ওনাকে জল খেতে হয়। এবার এটা ডিউ টু স্লাইভারি গ্ল্যান্ড অ্যাট্রফি আর কিছু মেডিসিনের সাইড ইফেক্ট হয়। এটা একটা পয়েন্ট বললাম, যেটা খুবই মানে আমাকে আগেও বলা উচিত ছিল, আমি যাই হোক আমার থেকে মিস হয়েছে এটা। এটার জন্য আমরা বারবার বলি ভিটামিন সি একটু খেতে, জল খেতে। মানে রাত্রেবেলা তো জল খাওয়া যাবে না, তখন আমরা কিছু মাউথ ওয়াশেস দিই, যেটা লুব্রিকেন্ট। রাত্রেবেলা ওটা জাস্ট ঘুমাবার আগে ওই মাউথ ওয়াশটা 10 মিনিট, 10 ml সলিউশন 1 মিনিট মুখে রেখে তারপর থুতুটা ফেলে ঘুমিয়ে পড়তে হবে। ওটা অ্যাজ এ লুব্রিকেন্ট ইউজ হয়, যাতে মুখটা ড্রাই না থাকে। ওটা অনেকটা হেল্পফুল, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, যেমন সফট টিস্যু ইনফেকশন বা অ্যাট্রিশন। এবার এজিং এ কি হয়, দাঁতের ক্ষয় হয়। এবার ডায়াবেটিক পেশেন্টের এজিংটা যদি আনকন্ট্রোল থাকে তাহলে একটু ফাস্ট হবে। কেন? ওদের একটা স্ট্রেস কাজ করে। এই স্ট্রেসটার জন্য আমরা দেখবেন আমরা অনেক সময় দাঁতে ক্লিনচ করি। এই ক্লিনচিং উইদাউট ফুড, যে দাঁত যে ক্লিনচ করছে, একের অপর উপর ঘষছে, এটাতে দাঁতটা ক্ষয় হচ্ছে। এটা হার্ট টিস্যু লস। এবার হার্ট টিস্যু লসের সাথে সাথে সফট টিস্যু লসও হয়। সফট টিস্যু লস মানে দাঁতের উপরে স্পেসিফিক চাপ পড়ছে, মানে চাপের মধ্যে দাঁতের প্রেশারটা গিয়ে সফট টিস্যুতে ডেসিপেট হয়, হাড়ের মধ্যে বা গাম মার্জিনে। ওর উপরে চাপ পড়বে, যখন ওর উপরে চাপ পড়বে তো ওটা ইনফ্লেম হবে। ইনফ্লেম হতে হতে একটা সময় আসবে, ইনফ্লামেশনের লেভেল থেকে বেড়ে যাবে, তখন ওর মধ্যে একটা ইনফেকশনও হতে পারে, বা ওটা দাঁতটা লুজ হয়ে থাকবে, পেশেন্ট খেতে পারবে না। বাট যদি পেশেন্ট না খেতে পারে ঠিক করে, নর্মালি ডায়াবেটিক পেশেন্টগুলো তো জুসে আর থাকবে না, ওদের তো ফল খেতে হবে, বা ওদের তো রাফেজ খেতে হবে, যেটা চিবিয়ে খেতে হবে। যদি চিবিয়ে না খায় তো রাফেজ কাজই করবে না। সবাই তো ইসবগোল কতদিন খাবে, এমনি করে তো খেয়ে হবে না। তখন কি হবে, দাঁতের না খেয়ে ওই সব খাবার, ওই গলা ভাত বা ডালিয়া সবকিছু খেয়ে একটা আবার মোর প্রোন ফর দ্য গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাবে, বা সুগার বাড়বে, ডায়াবেটিক প্রবলেম গুলো বাড়বে। তো এজিং এর সাথে এটার একটা প্রবলেম থাকবে। হ্যালো। ইউ সুকন্যা, ক্যান ইউ প্লিজ আনমিউট ইয়োরসেলফ? সরি। ইয়েস। থ্যাংক ইউ স্যার। আশা করি যিনি প্রশ্ন করেছেন উনি উত্তর পেয়ে গেছেন। থ্যাংক ইউ।
স্যার আমরা শেষ প্রশ্ন নেব, এবং বাকি যে সমস্ত প্রশ্ন এসেছে স্যার প্রত্যেকটাই ভীষণ সুন্দরভাবে আমাদেরকে আলোকপাত করেছেন। আর একটি প্রশ্ন আমরা নেব। একজন পাঠিয়েছেন যে দীর্ঘ 20 বছর ধরে ওনার ডায়াবেটিস রয়েছে, এবং উনি কর্পোরেট সেক্টরে চাকরি করেন। যেহেতু 10 ঘন্টার বেশি সেখানে সময় দিতে হয়, তো সেই অফিসে বসে উনি কিভাবে ব্রাশ করে ওনার ডেন্টাল হাইজিন মেনটেন করবেন? বিকল্প উপায় কি থাকতে পারে? আমরা কি চুল আঁচড়াই? আর আঁচড়াই তো চুল আঁচড়াই, ড্রেস টাকিন করি, ফিমেলরা লিপস্টিক পরে, করে না? আমি তো নিজের জন্য করব। আমি আমি কর্পোরেট 10 ঘন্টা দিই বা 20 ঘন্টা দিই, ডাজেন্ট ম্যাটার। আমি হেলথের জন্য কতটা দিই সেটা ম্যাটার করে। আমি আর্ন করে পয়সা নিয়ে গেলাম, সেই পয়সা দিয়ে আমি কি করছি সেটা ম্যাটার করে। আমি একটা পরিষ্কার কথা বলি, আপনি যদি দেখুন, বি দ্য টর্চ বিয়ারার। সবাই ব্রাশ করছে না, আপনি গিয়ে ব্রাশ করবেন, আপনার উপরে কেউ হাসবে? আমি একটা সিম্পল কথা বলি, আদারওয়াইজ নেবেন না আপনারা। আমরা যারা কর্পোরেটে 4 ঘন্টাও কাজ করে বা 24 ঘন্টাই কাজ করুক, সিগারেট খেতে যায়, চা খেতে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আমি যদি ব্রাশ করি, সেটা আমার দাঁত। আমি দাঁত দিয়ে জীবনটা, আমি মুখটা দিয়ে জীবন চলছে। আমি যে কথা বলছি, আমি যদি কথা না বলতে পারতাম, আজকে কি আপনি আমাকে ইনভাইট করতেন? এই কথা বলার জন্য আমার দাঁত অনেকটা সাপোর্ট করে। আর কথা বলার জন্য যে এনার্জিটা, সেটাই দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে আমি নিজেকে ভালো রাখার জন্য যে প্রসেস আমাকে অবলম্বন করতে হয় আমাকে সেটা করতে হবে। করতেই হবে। আমাকে সেই জায়গায় কম্প্রোমাইজ করলে হবে না। লোক কি ভাবে, লোকের শুনুন, লোক যদি বলে কি বলবে বা ও যদি কি ভাবে সেটা আপনি চিন্তা করেন, তাহলে লোক কি করবে? লেট দেম টক। আপনি যদি ভালো থাকেন, আপনার দাঁত ভালো থাকে, আপনি দাঁত নিয়ে হাসেন, খান সবকিছু, তাহলে একদিন দেখবেন আপনার পিছনে পিছনে সবাই ব্রাশ করছে। যদি একটা স্মোকিং করার লোক যখন বেরোয়, আমি দেখেছি সবাই হুড় হুড় করে ব্রাশ করতে, স্মোকিং করতে বেরিয়ে যায়। একটা দিন আসবে যখন সব ব্রাশ করতে বেরোবে। টিফিন করলাম, টিফিন করার পর ব্রাশ করলাম, কি আছে অসুবিধা? ইটস এ গুড হ্যাবিট। আর ভালো হ্যাবিট জেনারেট করার তো সময় এখন। আর কি আমি কি বলবো বলুন? সিম্পল কথা, আমাকে যা করার ওটা আমি করতে হবে। আচ্ছা, আমি আমি 8 ঘন্টা কাজ করি, 10 ঘন্টা, এগুলো তো অজুহাত। অজুহাত দিয়ে আমার কোনো কাজ হবে না। আমার হাত দিয়ে কাজ হবে, আমার দাঁত দিয়ে কাজ হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের কাছে আর কোনো প্রশ্ন আসেনি, তবে আমি দর্শক Good. বন্ধুদের রিকোয়েস্ট করব যে আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন ফেসবুক লাইভের চ্যাট বক্সে, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা স্যারের কাছে পৌঁছে দেবো এবং আপনাদেরকে যথাসময়ে উত্তর দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Thank you, thank you. Good night, good night all. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ইউ হ্যাভ টেকেন আউট ইউর প্রিসিয়াস টাইম ফর আস অ্যাকচুয়ালি। আপনি এখনো ক্লিনিকে রয়েছেন এবং খুব ব্যস্ত রয়েছেন, সেটা আমরা জানি। তার মধ্যে থেকে যে আপনি সময় বের করেছেন আমাদের জন্য, আমরা ভীষণই উপকৃত হয়েছি আপনার সেশন থেকে। এবং ধন্যবাদ। অদূর ভবিষ্যতে চাইবো যে আমরা এই টপিকের ওপর নিয়ে আরো স্পেসিফিক কথা বলবো, এবং সেটার জন্য আমরা গ্র্যাজুয়ালি প্রিপেয়ার হতে থাকবো। এবং আশা করছি দর্শক বন্ধুরা, যারা আজকের প্রোগ্রামটা আমাদের যেহেতু টেকনিক্যাল কারণে আমরা পরে আমরা পোস্ট করবো রাত্রেবেলায়, তো যারা দেখবেন আশা করছি তারাও আর কি কি মানে এই টপিকের উপরে